ألف باء تاء ساء جيم حاء خاء دال دال راء زاء سين شين صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف لام ميم نون هاء واو ياء هذه حروف الهجاء هذه حروف الهجاء. ألف باء تاء ساء جيم حاء خاء دال دال راء زاء سين شين صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف لام ميم نون هاء واو ياء هذه حروف الهجاء هذه حروف الهجاء.
আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আজকে একটা বিষয় নিয়ে আমরা লাইভে উপস্থিত হয়েছি। আজকের বিষয় হচ্ছে কাশ্মীরে যে হামলা হয়ে গেল, এই হামলাটা কি ভারতীয় মুসলিম নিধনের নীল নকশার একটা অংশ কিনা, এই বিষয়টা নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব। তো অলরেডি আপনাদেরকে যুক্ত হওয়ার লিংক কমেন্ট বক্সে দেওয়া হয়েছে। আপনারা যদি কেউ যুক্ত হতে চান তাহলে এই লিংকের মাধ্যমে যুক্ত হতে পারবেন। কথা শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা এটা একটু জানাবেন আমাদেরকে। যদি আচ্ছা, কথা ঠিক মতো শোনা যাচ্ছে না। হ্যালো, এখন কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। কথা শুনতে যদি কোনো প্রবলেম হয় তাহলে একটু জানাবেন আর কি। আমরা প্রথমে একটু চেক করে নেই। আচ্ছা, আশা করি কথা শোনা যাচ্ছে আর কি। আচ্ছা, তো ঠিক আছে, আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা আন্তরিকভাবে গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করতেছি। ২৬ জন বা ২৭ জন, কোনো পত্রিকায় ২৮ জনের কথা এসেছে আর কি। কাশ্মীরে যে একটা নৃশংসতম একটা হত্যাকাণ্ড হয়ে গেল, জন্য আমরা গভীর সমবেদনা প্রকাশ করি। তো এইটা নিয়ে আসলে অনেকগুলো প্রশ্ন উঠেছে। এই প্রশ্নগুলো ওঠার মূল কারণ হলো আহ, যে আমাদের সামনে যে ঘটনাটা আসলো আর কি, এখানে আমাদের অনেকগুলো বিষয় আমাদের সামনে এসেছে। তার মধ্যে একটা হচ্ছে ওই এরিয়াটা যেখানে হচ্ছে মূলত এই ইয়েটা হয় আর কি, আহ, হামলাটা হয়েছিল। তো সেই জায়গাতে কিন্তু অত্যন্ত ওটা একটা সিকিউরড একটা এরিয়া। তো খুবই সিকিউরড একটা এরিয়া যেহেতু ওখানে, তো সেখানে নর্মালি হচ্ছে আপনি চাইলেও একটা মনে করেন খেলনা বন্দুক নিয়ে আপনি ওখানে মনে করেন ঘুরে বেড়াবেন, এটা পসিবল না। আপনি খুব দ্রুত আপনাকে ধরে ফেলবে। ওখানে আপনি একটা খেলনা বন্দুক নিয়ে যে ঘুরে বেড়াবেন কিছুক্ষণের জন্য, এটা পসিবল না। আপনি ১ ঘন্টার মধ্যে ধরা পড়ে যাবেন। সেখানে এই জঙ্গিরা বলা হচ্ছে যে ৩০০ কেজির মতো হচ্ছে আরডিএক্স, তারপর বড়, বড় AK-47 যে বন্দুকগুলো, তারপর গ্রেনেড নিয়ে তারা হচ্ছে কাশ্মীরে এসেছে, এবং তারা সংখ্যায়ও অনেক ছিল, মোটামুটি ১০ জনের মতো। এবং যে বর্ণনা আমরা পেয়েছি সেটা হলো যে তারা হচ্ছে ওখানে বসে, বসে এক করে হচ্ছে তারা আ মানে খুব শান্তশিষ্টভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে, নাম জিজ্ঞাসা করেছে। কখনো নাকি প্যান্ট খুলে হচ্ছে তারা চেক করেছে যে সে হচ্ছে আম মানে হিন্দু কিনা নাকি মুসলমান, এই জিনিসগুলো হচ্ছে তারা নাকি চেক করে দেখছে। এরপরে হচ্ছে নারীদেরকে তারা ছেড়ে দিয়েছে। তারপর অনেকে কালেমা পড়তে বলছে। একজন আম প্রফেসরের কথা এসেছে আরকি। আমি এগুলা আস্তে, আস্তে দেখাবো আরকি। যে তাকে হচ্ছে বলা হচ্ছে যে আপনি হচ্ছে আ কালেমা পড়েন। তো উনি যদি কালেমা পড়তে পারে তো তখন দেখা গেল যে উনি কালেমা পড়তে পারছেন আরকি। তো তখন তাকে ছেড়ে দিয়েছে। আসলে উনি হিন্দু ছিলেন। তো এই বিষয়গুলো আরকি আসছে। তো এই যে প্রায় ২০-২৫ মিনিট ধরে লম্বা সময় ধরে তারা জিজ্ঞাসাবাদ করতেছে, করে হচ্ছে তারপরে হচ্ছে ইয়ে করছে। মানে তাদের কোনো টেনশন নাই যে তারা ধরা পড়ে যেতে পারে কিংবা আম আ এখানে কেউ চলে আসতে পারে, এরকম কোনো টেনশন নাই। তারা মনে হয় নিশ্চিন্তে তারা জিজ্ঞাসাবাদ করতেছে, ভাইবা নিচ্ছে। তারপরে বুঝতেছে যে এরা আসলে মুসলমান নাকি হিন্দু। যদি আ মুসলমান না হয় সেক্ষেত্রে ছেড়ে দিচ্ছে, এরকম আরকি। বা হিন্দু হলে হয়তো গুলি করতেছে, এরকম একটা বিষয়। তো এইটা, এই যে তারা আসলে এতটা সময় পাইলো কিভাবে? আ এটা তো আসলে এবং ওই এরকম একটা সিকিউরড জায়গাতে তারা এরকম একটা ঘটনা ঘটাতে পারল। এটা স্বাভাবিকভাবেই আমাদের যেটা মনে হয় যে এটা আসলে কোনরকম একটা যদি সরকারি যে বাহিনী, আমরা যেটাকে এখন বর্তমানে আমরা বিজেপি, যে তাদের যে অধীনে যে সরকার চলতেছে, তো তাদের পক্ষ থেকে যদি আসলে যোগসাজশ না থাকে বা তাদের পক্ষ থেকে যদি কোনো প্রকার কোনো আ সংযোগ না থাকে, তাহলে তো আসলে এইরকম একটা সিকিউরড এরিয়াতে এরকম একটা ঘটনা ঘটার কথা না। এবং এই কথাগুলো মূলত যে আমরা বলতেছি ব্যাপারটা তা না। এই কথাগুলো
ভারতের বিভিন্ন মিডিয়াতে বলা হচ্ছে, ভারতের মানুষরাই এই কথাগুলো বলতেছেন, এই প্রশ্নগুলো তুলতেছেন। তো সেই বিষয়গুলো আমরা আস্তে আস্তে দেখব। আমরা প্রথম যে একটা সংবাদ নিয়ে আসতে চাচ্ছি সেটা হলো এটা হচ্ছে আনন্দবাজারে এই সংবাদটা এসেছে। আমরা সেই সংবাদটা একটু দেখি। এটা হচ্ছে বিজেপি, এখানে লিখেছে জম্মুতে ধৃত লস্কর জঙ্গি ছিলেন বিজেপি আইটি সেলের প্রধান। ঠিক আছে? এই সংবাদটা আমরা যদি একটু দেখি, এই সংবাদটা হচ্ছে ৩ জুলাই ২০২২ ২০১৭তে আর কি। তো এইখানে যে দেখা যাচ্ছে, ঠিক আছে, ধৃত জঙ্গি ছিলেন বিজেপির আইটি সেলের প্রধান। ঠিক আছে? এটা হচ্ছে টুইটার থেকে ছবিটা নিয়েছে। এনার নাম বলতেছে তালিব হোসেন শাহ। ঠিক আছে? এই যে রবিবার জম্মু রিয়াসিতে ধরা পড়েছেন ২ লস্কর জঙ্গি। তদন্তে জানা গেছে এরা হচ্ছে বিজেপি আইটি সেলের প্রধান। তো এরকম কিন্তু একটা ঘটনা হচ্ছে ২০২২ সালেও ঘটেছিল, যেখানে হচ্ছে দুজন জঙ্গি ধরা পড়েছিল। ঠিক আছে? ওই আপনার জম্মুতে। এবং তারা কিন্তু হচ্ছে বিজেপির, তার ভিতরে যে একজন, এই যে তালিব হোসেন শাহ, ইনি ছিলেন হচ্ছে বিজেপির হচ্ছে আইটি সেলের প্রধান। তো এই হচ্ছে অবস্থা। তো আসলে বিজেপির আইটি সেলের প্রধান সে কিভাবে জঙ্গি হয়, তাই না? তো এই হচ্ছে অবস্থা আর কি। তো এই যে দেখেন যে রবিবার, এখানে আমি সংবাদটা একটু পড়ি। রবিবার সকালে জম্মু রিয়াসিতে ধরা পড়েছেন ২ লস্কর জঙ্গি। গ্রামবাসীদের উদ্যোগে ধরা পড়েছেন দুজন। এটা কিন্তু গ্রামবাসীদের উদ্যোগে, মানে গ্রামবাসীরা ধরে ফেললো, কিন্তু বিজেপি তারা বুঝতে পারেনি যে তারা আসলে জঙ্গি। তো পুলিশি তদন্তে দেখা গেল কি, ধৃত লস্কর জঙ্গি তালিব হোসেন শাহ ছিলেন বিজেপির আইটি সেলের প্রধান। জম্মুতে দলের সংখ্যালঘু মোর্চারও নেট মাধ্যমের ইনচার্জ ছিলেন তালিব। চিন্তা করেন আপনি। তো অনলাইনে সদস্য সংগ্রহী কাল হয়েছে দুষলো বিজেপি। তো তারা বলতেছে অনলাইনে আমরা সদস্য নিয়েছি, এজন্য আমরা বুঝতে পারিনি। তো এটা তো শুধু মানে সাধারণ সদস্য না, এটা রীতিমতো তাদের হচ্ছে বিজেপির হচ্ছে আইটি সেলের প্রধান ছিলেন তিনি। তো একজনকে প্রধান করা হচ্ছে, তাকে কি আর জেনে শুনে করেন নাই? তো এটা মানে স্পষ্ট ইঙ্গিত দেয় যে এটাই হচ্ছে আসলে মূলত তাদের তাদের সাথে যে যোগ সাজস হয় এগুলা, এই হচ্ছে ব্যাপার আর কি। তো এইখানে এই যে বর্তমান যে এই ঘটনাটা ঘটলো, এই ঘটনাটাতে আসলে সবচেয়ে লাভবান কারা হয়েছে? সবচেয়ে লাভবান ডেফিনেটলি বিজেপি, যারা ওরা তো সবসময় হিন্দুত্ববাদী যে রাজনীতি করে, আইডেন্টিটি পলিটিক্স করে, হিন্দুত্ববাদ নিয়ে সবসময় কথা বলে। তো তাদেরই হচ্ছে সবচেয়ে বেশি মানে ইয়ে হয়েছে আর কি, তাদেরই সবচেয়ে বেশি লাভ হয়েছে। তো সুতরাং এই যে একটা অবস্থা, এই অবস্থা কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। তারপর আমরা আরেকটা নিউজ দেখি। এই যে এই নিউজটা আমরা একটু দেখি। এইখানে হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আপনারা জানেন যে গতকাল ঘটনাটা কবে ঘটলো, তারপরের দিন অর্থাৎ গতকাল। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এইখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে, আমি ঠিক আছি তারপর আজ দাদার সামনে কফিন বন্দী হলেন শহীদ ঝন্টু আলী। তো শহীদ ঝন্টু আলী, এই যে ঝন্টু আলী, উনি হচ্ছেন ঝন্টু আলী শেখ, একজন মুসলিম সৈনিক আর কি। আমরা অনেকগুলো খবর দেখলাম, এবং বিভিন্ন খবরে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে অনেক জায়গাতে হচ্ছে তিনি যে একজন মুসলিম সৈনিক ছিলেন, এবং হচ্ছে তিনি হচ্ছে এই আম, উগ্রপন্থী কিংবা সন্ত্রাসীদের ধরার জন্য হচ্ছে তিনি জীবন দান করলেন, শহীদ হলেন। এই জিনিসটাও অনেক জায়গাতে মানে ঠিক মতো কেমন যেন তাদের একটা মানে সংকোচ, তারা চাচ্ছে না যে এই খবরটা মানে সঠিকভাবে সামনে আসুক বা এটাকে একটু প্রচার করুক। কারণ এই ধরনের সংবাদগুলো তো আসলে আসলে তাদের যে হিন্দুত্ববাদী যে বয়ান, মুসলমানরা হচ্ছে হিন্দুদের চরম শত্রু, এই কথাগুলো তো আসলে তারা বলতে পারে না, এগুলো একটু ম্লান হয়ে যায় এই ধরনের সংবাদগুলো সামনে আসলে। তো এই হচ্ছে অবস্থা। আমরা সংবাদটা একটু দেখি যে নদিয়ার তেহটের পাথরঘাটার বাসিন্দা ছিলেন হচ্ছে ঝন্টু আলী শেখ। আপনারা জানেন এই ঝন্টু আলী শেখ, ইনি হচ্ছে যে টিমে ছিলেন আর কি, সেই টিম নিয়ে ওই যে পহেলগাঁও, ওখানে যে জঙ্গি হামলা যে হলো তারপরে হচ্ছে তারা হচ্ছে ওখানে হচ্ছে মূলত ইয়ে করে আর কি। আজকে তারা হচ্ছে ওখানে মানে রেড দেয় আর কি, এবং তার হচ্ছে নিথর দেহ এটা কিন্তু পাওয়া যায়। যেখানে লেখা আছে জঙ্গি হামলার পর উধমপুরে তল্লাশি চালাতে গিয়ে গুলির লড়াইতে শহীদ হন ঝন্টু আলী শেখ। শুক্রবার তার নিথর দেহ পৌঁছাতে হটে। আচ্ছা, ভালো কথা। গোটা এলাকায় লাগানো হয়েছে ঝন্টু আলীর ছবি। আচ্ছা ঠিক আছে। তো এই যেখানে বলতেছে, প্রত্যেকে বলছেন ধর্ম নয়, রাজনীতি নয়, শাস্তি দেওয়া হোক জঙ্গিদের। ঠিক আছে? তো এই হচ্ছে কথা। এবং এই যে ঝন্টু আলী শেখ, তার পরিবার এখানে স্ত্রী জানিয়েছেন ওই দিন সকালে
তার কথাই ছিল, সে বলছে ভালো আছে, সব ঠিক আছে। তারপরে হচ্ছে কিছুক্ষণ পরে জানতে পারে তিনি হচ্ছে আহত হয়েছেন এবং তারপর তো সব শেষ। এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? এবং এই জন্টু আলী শেখ তার বড় দাদাও কিন্তু ভারতীয় সেনায় কর্মরত, যেখানে লেখা আছে তার দাদা, উনিও কিন্তু ভারতীয় সেনাবাহিনীতেই কর্মরত আছেন, ঠিক আছে? পরিবার আগ্রাতেই থাকতেন। এই হচ্ছে অবস্থা। তো শুক্রবার সকালে হচ্ছে দাদার সামনেই কফিনবন্দি করা হয় ঝন্টুর দেহ। তো এই হচ্ছে অবস্থা। এরপরে আমরা পরবর্তীতে আরেকটা নিউজ আমরা একটু দেখি, দেখেন। এটা হচ্ছে ঝন্টু আলী শেখের এই আনন্দবাজার এসেছে। তো দেখেন ভারতের অবস্থাটা, এই নিউজটা দেখলে আমরা বুঝতে পারবো। এখানে দেখেন স্পষ্ট বলা আছে, ছেলে মরে প্রমাণ করলো যুদ্ধে আমরা কোন দিকে। হ্যাঁ, কাশ্মীরে বাংলার জওয়ান ঝন্টু আলীর মৃত্যুতে মুহ্যমান বাবা। তার বাবা এই কথা বলতেছেন যে যুদ্ধে আমরা কোন দিকে, আমরা কি পাকিস্তানের দিকে নাকি আমরা হচ্ছে ভারতের দিকে। এইটা হচ্ছে আমার ছেলে মরে প্রমাণ করে দিয়ে গেছে যে আমরা হচ্ছে ভারতবাসী, আমরা ভারতে বসবাস করি, আমরা ভারতের দিকে, ঠিক আছে? এইটা হচ্ছে, এবং আমরা হচ্ছে হিন্দু মুসলমান এই বিভক্তির মধ্যে না, আমরা সবসময় সন্ত্রাসের বিপক্ষে, আমরা হচ্ছে নিরীহ মানুষের পক্ষে, জনগণের পক্ষে। এই কথাটাই হচ্ছে তার ছেলে হচ্ছে মরে প্রমাণ করে দিয়ে গেল। সেটা কাতে কাতে, এবং এই প্রশ্নের সম্মুখীন তো সবসময় ভারতের যে মুসলিম দেরকে হতে হচ্ছে, সেটা তো আমরা জানি। দেখেন এখানে ব্যাপারটা, এখানে কিন্তু এসেছে, ভারত পাকিস্তান কথা উঠলে অনেক সময়ই তাদের শুনতে হয়েছে যুদ্ধের কোন দিকে। দেখেন, ভারত পাকিস্তান কথা উঠলেই অনেক সময় তাদের শুনতে হয় যুদ্ধের কোন দিকে। তো এই হচ্ছে অবস্থা। তার কারণ এটা তো আমরা জানি আর কি, যে এই ঘটনাটা ঘটে আর কি, যে ভারত পাকিস্তান যখন কোনো যুদ্ধ হয় বা কোনো কিছু হয়, তখনই হচ্ছে তাদের বারবার যে প্রশ্নটা আসে, সেটা হলো যে তারা আসলে কোন দিকে, তারা কি ভারতের সাইডে নাকি তারা হচ্ছে পাকিস্তানের সাইডে। এই প্রশ্নের কিন্তু তাদেরকে বারবার সম্মুখীন হতে হয়। তো এইখানে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা খবরটা আরেকটু পড়ি। কাশ্মীরে জঙ্গিদের গুলিতে সেই বাড়ির ছেলে ঝন্টু আলী শেখের মৃত্যুতে কাঁদতে কাঁদতে বাবার জবাব, এবার প্রমাণ হলো তো। তো উনি বলতেছেন যে এবার প্রমাণ হলো তো, তোমরা যে বারবার এই প্রশ্নগুলো করো। তো এই হচ্ছে অবস্থা। তো আসলে ভারতে তো সত্যি কথাই মুসলমানদেরকে সবসময় আপনার এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যে তোমরা কোন দিকে, তোমরা হচ্ছে খারাপ, তোমরা ইয়ে। এবং আমরা গতকালকে, গতদিন আমি যে লাইভ করেছি সেখানে দেখিয়েছি অসংখ্য, এবং হিন্দু বা যারা সাধু সন্ত, তারা পর্যন্ত বলতেছে যে আমরা হচ্ছে বা মুসলমান মুক্ত, ইসলাম মুক্ত ভারতবর্ষ চাই। বলেন তাহলে এই ভারতবর্ষের যে প্রায়, আমাদের বাংলাদেশেও আছে মনে করেন 16 কোটি বা 18 কোটি, আপনি ইন্ডিয়াতেও 20 কোটি, বা অনেকে বলে যে কম করে দেখানো হচ্ছে, আরো বেশি সংখ্যাটা। তারপরে পাকিস্তানে আছে তো এই যে এই পুরা ভারতবর্ষ থেকে এত মুসলমান কোথায় যাবে। তো এই হচ্ছে তাদের অবস্থা। তো দেখেন ভারত পাকিস্তান কথা উঠলেই অনেক সময় তাদের শুনতে হয়েছে যুদ্ধে কোন দিকে। কাশ্মীরের জঙ্গিদের গুলিতে সেই বাড়ির ছেলে ঝন্টু আলী শেখের মৃত্যুতে কাঁদতে কাঁদতে বাবার জবাব, এবার প্রমাণ হলো তো। পহেলগাঁওয়ে কাণ্ড নিয়ে শোরগোলের আবহে জম্মু কাশ্মীরের উধমপুর জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে এই যে সেনা হচ্ছে জওয়ান ঝন্টু। 6 প্যারা এসএফে কর্মরত ছিলেন তিনি, ভালো কথা। বৃহস্পতিবার দুপুরে ঝন্টুর মৃত্যুর খবর পৌঁছাতে কান্নার রোল নদিয়ার তেহট্টির বাড়িতে। আচ্ছা ঠিক আছে। তারপরে যে বলতেছে, ছেলের ছবি বুকে আঁকড়ে ধরে মা আকালি বিবি এবং বাবা সাবুর আলী দুজনেই বলছিলেন ছেলে মোরে প্রমাণ করলো আমরা কোন দিকে। ঠিক আছে, তো ছেলেকে মোরে হচ্ছে প্রমাণ করতে হইলো যে আসলে আমরা কোন দিকে। তো এই হচ্ছে অবস্থা। এরপরে দেখেন এখানে লেখা আছে যে এখানে মোটামুটি যে ঝন্টু বিবাহিত, তার স্ত্রী আছে, 2 সন্তান আছে। তো আমি জানি না এদের হচ্ছে মানে এই সমস্ত পরিবারের আহ ভারত সরকার কিরকম খোঁজ খবর নেবে বা কি করবে। তো অবশ্যই পাশে দাঁড়ানো উচিত। আমি তাদেরকে অবশ্যই আহ্বান করব যেন এই সমস্ত পরিবারের পাশে তারা দাঁড়ায়। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এই পাশে যদি যাই, আমরা ওকে ফাইন, আমরা ইউটিউবে একটা ভিডিও দেখতে পাচ্ছি। ভিডিওটা একটু
এই যে ইনি মূলত ওই কথাটা বলছেন আর কি, যে আজকে হচ্ছে ভারতে মুসলমানরা প্রাণ দিচ্ছে, এটা তো সত্যি কথা, এবং তাদের বিরুদ্ধেই এই যে বিষ বাষ্প ছড়াচ্ছে, এটা হচ্ছে বিজেপি। তো বিজেপি রাজনীতি হচ্ছে এটা, তারা হচ্ছে এই কাজ করে। তো আমরা আরেকবার একটু শুনি ওনার কথাটা। আচ্ছা, অনেকে সম্ভবত কথা শোনা যাচ্ছে না আর কি। আমি একটু সাউন্ডের মনে হয় আজকে একটু প্রবলেম হচ্ছে। আমি আবার একটু আমি আবার একটু দেখে নিই। সাউন্ডের সম্ভবত একটু প্রবলেম হচ্ছে। উম, আচ্ছা, সাউন্ডের সম্ভবত একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আমি একটু সাউন্ডের একটু চেষ্টা করে দেখি। সম্ভবত ভিডিওর সাউন্ড আছে। আচ্ছা, মোস্ট প্রবাবলি সাউন্ডটা শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি আবার নতুন করে এই স্ক্রিনটা একটু শেয়ার করি, তাহলে হয়তো একটু শোনা যেতে পারে আর কি। আমি নতুন করে আরেকবার একটু স্ক্রিন শেয়ার করি। এবার দেখুন। যদি শোনা না যায় একটু।
কথা কি শোনা যাচ্ছে? যদি কথা শুনে একটু বলবেন। আচ্ছা, সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে আর কি। আমি চেষ্টা করতেছি আরেকবার একটু ইয়ে করি। আমি আরেকবার একটু স্ক্রিনটা নিয়ে আসার চেষ্টা করি। আচ্ছা, আমি মনে হয় বুঝতে পেরেছি মূল সমস্যাটা কোথায় হয়েছে। ট্যাপস এবার এবার একটু দেখি, এবার যদি শোনা যায় একটু বলবেন আমাকে। কথা শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন। দেশের জন্য আর সেই সম্প্রদায়কে ঝন্টু আলী শেখ, তিনি ৬ নম্বর প্যারা এসএফে কর্তব্যরত অবস্থায় ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কি বলছেন তৃণমূল বিধায়ক তাপস সাহা, শুনবো। মুসলিম ভাইরা তারা প্রাণ দিচ্ছে দেশের জন্য, আর সেই সম্প্রদায়কে ভারতীয় জনতা পার্টির নেতারা তাদের উপরে বিশ্বাস আছে। এটা জঘন্য রাজনীতি চলছে। আজকে এতগুলো ২৬টা মানুষ খুন হলো, কোথায় অমিত শাহ আমাদের মন্ত্রী কোথায় গেল? কেন হলো? কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা কাশ্মীরের জন্য ব্যয় হচ্ছে। সেখানকার নাগরিকরা আচ্ছা, এটাই মূলত বলতে চাচ্ছিলাম। আমরা আরেকবার একটু প্লে করি, দেখেন উনি এখানে স্পষ্ট কিন্তু এই কথাটা বলেছেন আর কি। আমরা কর্তব্যরত অবস্থায় ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কি বলছেন তৃণমূল বিধায়ক তাপস সাহা, শুনবো। মুসলিম ভাইরা তারা প্রাণ দিচ্ছে দেশের জন্য, আর সেই সম্প্রদায়কে ভারতীয় জনতা পার্টির নেতারা তাদের উপরে বিশ্বাস আছে। এটা জঘন্য রাজনীতি চলছে। আজকে এতগুলো ২৬টা মানুষ খুন। তো এটাই হচ্ছে মূল কথা আর কি, যেখানে আমাদের মুসলমান ভাইরা হচ্ছে এখানে প্রাণ দিচ্ছেন, তারা দেশের জন্য লড়তেছেন, চেষ্টা করতেছেন। উল্টো দিকে বিজেপির যে রাজনীতি, সেটা কি হচ্ছে? বিজেপির রাজনীতি হচ্ছে যে মুসলমান মানেই খারাপ, মুসলমানরা মানে হচ্ছে সন্ত্রাসী, মুসলমান মানে হচ্ছে জঙ্গি, তারা হচ্ছে ভারতের পক্ষে না, তারা পাকিস্তানের পক্ষে, পাকিস্তানের লোকজনও জঙ্গি, বাংলাদেশের লোকজনও জঙ্গি, মানে তাদের ভাবটা হচ্ছে এরকম। এবং আপনি যদি তাদের চ্যানেলগুলো দেখেন, তাদের মিডিয়াগুলো দেখেন, সব জায়গায় আপনি এরকমই একটা অবস্থা দেখবেন যে তারা হচ্ছে মানে মুসলমানদেরকে সবসময় জঙ্গি, সন্ত্রাসী এগুলোই তারা বলে যাচ্ছে, এবং বিভিন্ন মিডিয়াতেও বলতেছে, এবং সমস্ত জায়গায় আপনারা এই জিনিসটা দেখতে পাবেন। তো এই হচ্ছে অবস্থা। তো আমরা উনি মূলত ওই কথাটাই বলতেছেন যে বিজেপি সেই বিষ বাষ্পই কিন্তু সরাচ্ছে, যেখানে মুসলমানরা হচ্ছে প্রাণ দিচ্ছে, অথচ বিজেপি হচ্ছে উল্টো কথাগুলো বলতেছে আর কি। তো আমরা তার কথা একটু শুনি। কোথায় অমিত শাহ আমাদের
মন্ত্রী কোথায় গেল? কেন হলো? কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা কাশ্মীরের জন্য ব্যয় হচ্ছে। সেখানকার নাগরিকরা কিভাবে আছে না আছে, আজকে বিদেশি পর্যটকরা, দেশীয় পর্যটকরা এক জায়গায় ছিল, সেখানে অন্তত 500 মানুষ, সেখান থেকে কিভাবে হত্যা হলো? তাদের নিরাপত্তা কোথায় গেল? অমিত শাহ বড় বড় কথা বলে, তাদের নিরাপত্তাটা কোথায় গেল? তাদের নিরাপত্তা নেই কেন? জবাব দিতে হবে। আর কোথায় মুর্শিদাবাদের কি একটা ফুটুস হলো, একজন মানুষ মারা গেল, মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে, চিৎকার করে উঠলো। আমরা চাই প্রধানমন্ত্রী পদত্যাগ, আমরা চাই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ। এত বড় একটা ঘটনা প্রতিবাদে লজ্জা করে না? আজকে আমার ভাইরা, আজকে তারা বুক চিপিয়ে দেশ মাতৃকার জন্য লড়াই করছে, তাদের কথা বলে না কেন? এটা বুঝতে হবে সবাইকে। আপনারা যারা সাংবাদিক আছেন তাদের কাছে অনুরোধ করছি, আপনারা প্রতিবাদে সজ্জা হন। কোথায় গেল সেই সমস্ত ওই হনুমানের দল? কোথায় গেল তারা? আজকে এই ঘটনা কখন জানতে পারলেন? আমি জানতে পেরেছি, ওই রিন্টু আমাকে ফোন করেছিল, তখন আমি আন্দুলে একটা কাজে ছিলাম, প্রায় 12টার আগে হবে। তখন কি ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ আপনার সঙ্গে যোগাযোগ করেছে? হ্যাঁ, যোগাযোগ করেছে আমাদের সঙ্গে ডাইরেক্ট। মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি অরূপদাকে বলেছিলেন, অরূপদা আমাকে নিজে ফোন করেছেন। মানে বলছো মুখ্যমন্ত্রী আপনাকে তোমাকে ফোন করে ঘটনাটা? হ্যাঁ, দেখতে বলেছে। আমরা এই পরিবারের পাশে আছি, থাকবো। শুধু আমরা নয়, এলাকার মানুষ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই আছে। মুখ্যমন্ত্রী অরূপ বিশ্বাসের মাধ্যমে বিশেষ কোনো বার্তা দিয়েছেন, মানে পরিবারের পাশে থাকার ব্যাপারে? অবশ্যই অবশ্যই। হয়তো তুমি যাও ওখানে, গিয়ে দেখো, পরিস্থিতি শান্ত করো, আমরা আছি। আমাদের এমপি দিল্লিতে আছে, যত তাড়াতাড়ি ডেড বডিটা পাঠানো যায় তার ব্যবস্থা করছে। উনি ফোন করেছিলেন যে মহামন্ত্র, যে আমি যখন দিল্লি থেকে ফিরবো, প্রথমেই এই পথে আসার সময় ওনার বাড়িতেই যাবেন, ওনার বাড়িতেই আসবেন। এই মুহূর্তে শোকের ছায়া নেমে এসেছে পরিবারের মধ্যে। প্রতিবেশীরা জানান, খুব ভালো মানুষ ছিলেন ঝন্টু। তিনি সকলের সঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসতেন। পড়তে পড়তেই চাকরি পেয়েছিলেন। প্রতিবেশী শামিরুল শেখ কি বলছেন শুনুন। কেমন ছেলে ছিল? ভালো, খুব ভালো ছিল। গ্রামের সবার সঙ্গে কথা বলতে ভালোভাবে ব্যবহার করতো। আসলে কোন স্কুলে পড়াশোনা করতো? বরামদুলিয়া কলেজে পড়াশোনা করতো, বরামদুলিয়া বয়েসে। আচ্ছা, পড়তে পড়তে কি চাকরি পেয়েছিল? পড়তে পড়তে চাকরি পেয়েছিল। ওর পরিবারে কেউ চাকরি করে? পরিবারে বড় দাদা চাকরি করে আর্মিতে। তাকে কি অনুসরণ করে আর্মিতে? হ্যাঁ হ্যাঁ, আর্মিতে। আপনারা কি চাইছেন? শাস্তির দাবি চাইছেন? এই যে জঙ্গিতে গুলিতে মারা গেল, শাস্তি, আমরা তো শাস্তি দাবি চাই। শাস্তি দাবি চাই। আপনার কাছে ওঠা বসা করতো? আমার বন্ধুর খুবই কাছের বন্ধু ছিল, খুবই ক্লোজ ছিল আমার কাছে। তো যাই হোক, আমরা এই ভিডিওটা দেখলাম আর কি। এরপরে হচ্ছে আমরা যদি আরেকটা দেখি, আমরা আরেকটা নিউজ দেখি। এখানে দেখেন, এখানে হচ্ছে গতদিন যিনি মারা গিয়েছেন আরেকজন, সেটা হচ্ছে আদিল। আদিল নামে ইনি হচ্ছে হিন্দুদের বাঁচাতে গিয়ে কিন্তু মারা গিয়েছে। আমরা এই নিউজটা একটু পড়ি। এটা হচ্ছে হিন্দুস্তান টাইমস থেকে হচ্ছে আমি পড়তেছি। ছেলের আত্মত্যাগ বাঁচিয়ে রেখেছে, হিন্দুদের বাঁচাতে মৃত্যু আদিলের গর্বিত কাশ্মীরি বাবা। ঠিক আছে, আমরা একটু পড়ি যে গত মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়েছেন 26 নিরীহ ভারতীয়। এখানে হচ্ছে জঙ্গিদের বুলেটে এফোর ওপর হয়ে যাওয়ার ভয়ে তখন যে যেদিকে পারেন ছুটছেন, ঠিক সেই মুহূর্তেই সাহসিকতার পরিচয় দিয়েছিল স্থানীয় যুবক সাইদ আদিল হোসেন শাহ। তো এই সাইদ আদিল হোসেন শাহ ইনি হচ্ছে একমাত্র স্থানীয় ওখানকার যিনি মারা গিয়েছেন আর কি। তো উনি হচ্ছে ওখানে হচ্ছে কিন্তু সাহসিকতার পরিচয় দিয়েছিলেন এবং হচ্ছে ওই জঙ্গিদেরকে ঠেকানোর জন্য হচ্ছে উনি তাদেরকে হচ্ছে আক্রমণ করেন। তো সেই কথাটা এখানে লেখা আছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন বাকিদের বাঁচাতে এক জঙ্গির হাত থেকে বন্দুক কেড়ে নিতে গিয়েছিলেন সাইদ। ঠিক আছে, তো বাকিদের বাঁচানোর জন্য উনি হচ্ছে বন্দুক কেড়ে নেওয়ার জন্য উনি চলে গিয়েছিলেন। এই যে সাহস দেখিয়েছেন। তো যাই হোক, পরবর্তীতে তাকে হচ্ছে তারা গুলি করে এবং তিনি মারা যান।
তো এই হচ্ছে মূল ঘটনা। তো ইনিও কিন্তু একজন মুসলিম, উনি কিন্তু দেখেননি, ডেফিনেটলি আপনারা খুব সহজেই বুঝতে পারতেছেন উনি নিজে মুসলিম ছিলেন, উনি সহজেই বেঁচে থাকতে পারতেন। তো উনি নিজের জীবনের পরোয়া করেন নাই এক কথায়। এবং হচ্ছে ওখানে যারা মারা যাচ্ছিল তারা কিন্তু হিন্দু, অর্থাৎ অন্য ধর্মের, এবং তারাও যেটা আমরা খবরে পেয়েছি তারা হচ্ছে অনেক সময় কালেমা পড়তে বলেছে নাকি তাদেরকে, তারপরে অনেক সময় নাকি প্যান খুলে চেক করেছে। আল্লাহ পাক ভালো জানে সত্যি মিথ্যা, যাই হোক আমরা ধরে নিলাম এগুলো সত্য। তো ওখানে তো কনফার্ম হয়ে হিন্দুদেরকে মারছিল, তার মানে তার স্বজাতিরও না। তো এইটা হচ্ছে একজন মুসলমানের একটা বৈশিষ্ট্য, তার মন কাঁদবে যে কোনো মানুষের জন্য। তো দেখেন, তো সে কিন্তু ওই যে অন্য এলাকার মানুষ, তারপরে হচ্ছে অন্য ধর্মের মানুষ, সেগুলো সে কোনো কিছু দেখে নাই। সে কিন্তু তাদেরকে বাঁচানোর জন্য ঠিকই তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল এবং চেষ্টা করেছিল, এবং তার ফলশ্রুতিতে তাকে জীবন দিতে হয়েছে। তো এইটা হচ্ছে কাশ্মীরি আমাদের যে ভাইরা, আমাদের ভারতের যে ভাইরা আছেন মুসলিম ভাইরা, তাদের অবস্থা কিন্তু মিডিয়াতে যেটা হয় আর কি, ওই যে কয়েকজন সন্ত্রাসীর কারণে গণহারে সমস্ত মুসলমানকে হচ্ছে খারাপ বলার একটা প্রবণতা এটা দেখা যায়। এবং এটার কিন্তু পিছনে একটা কারণ আছে। আমি গতদিন একটা হচ্ছে পোস্ট করেছিলাম, সেই পোস্টে আমি বলেছি যে যদি তুমি কাউকে খুন করতে চাও তো তাহলে কি করবা, তাকে হচ্ছে প্রথমে তুমি তার সম্পর্কে খুব খারাপ খারাপ কথা বলবা, প্রয়োজনে তারে তুমি একবারে বলবা যে একবারে পাগলা কুকুর, এ বাইচে থাকলে সবাই কামড়াবে, ঠিক আছে, এরকম মানে তার চরিত্র নিয়ে তুমি এইভাবে কথা বলতে থাকবা। এবং এইটা বলতে থাকলে কি হবে, তারপর তুমি যখন হচ্ছে তাকে খুন করে ফেলবা, তখন মানুষজন কি বলবে, মানুষজন বলবে কাজটা ভালোই হয়েছে, কাজটা ঠিকই হয়েছে, সে কাজটা ঠিকই করছে, একে একটু বাইচে থাকলে আমাদেরকে কামড়াইতো বা আমাদের সমস্যা করতো। তো এইটা হচ্ছে একটা টেকনিক, ঠিক আছে। কোনো সম্ভবত এই কথাটা কোনো একজন দাগি আসামি সে হয়তো বলেছে আমার ধারণা। তো এখানে এই কথাটা ওরকমই আর কি। তো এখন মুসলমানদেরকে নিয়ে গণহারে যেভাবে বিদ্বেষ ছড়ানো হচ্ছে, তাতে মনে হয় যে হয়তো দূরভিসন্ধি ওরকমই আর কি। আজকের আলোচনার বিষয়টাও এরকম যে ভারতীয় মুসলিমদের নিধনের কি নীল নকশা, এই কাশ্মীরের যে হামলা, এটা কি ওই নীল নকশারই একটা অংশ? এই যে প্রতিনিয়ত বিদ্বেষ ছড়ানো হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে, এটাও কি ওই নীল নকশারই একটা অংশ? এবং এই কাশ্মীরে হামলা করে ওই মানে একটা চিত্রায়ন করার চেষ্টা করা হচ্ছে যে মুসলমান আসতেছে, তারা হচ্ছে মানে অমুসলিম দেখলেই তাদেরকে হচ্ছে শুধু খুন করতেছে, এরকম একটা মানে চিত্রায়ন কি করা হয়েছে কিনা। তো এটা কিন্তু অবশ্যই প্রশ্নের দাবি রাখে। তো যাই হোক, আমরা এখানে বাহাদুর শাহের এখানে ইয়েটা পড়লাম আর কি। এরপরে হচ্ছে আমরা যদি আরেকটা নিউজ দেখি, এটা প্রথম আলোতে এসেছে, পর্যটকদের বাঁচাতে গিয়ে গুলিতে প্রাণ হারালেন কাশ্মীরি তরুণ। তো প্রথম আলো যেরকম নিউজ করে আর কি, নর্মালি ওরকমই নিউজ করেছে আর কি। এখানে কাশ্মীরি তরুণ মানে টাইটেল দেখে আপনার বোঝার উপায় নাই যে আসলে সেই তরুণ কি মুসলমান নাকি। কিন্তু এখানে উল্টা যদি ঘটনা ঘটতো, ফর এক্সাম্পল কোথাও মুসলমানদের মারা হয়েছে বা হত্যা করা হয়েছে, সেখানে কোনো হিন্দু যুবক মনে করেন হচ্ছে তার প্রাণ বাঁচিয়েছে, তাহলে কিন্তু এই টাইটেলটা একটু অন্যরকম হয়ে যেত, ঠিক আছে। তো প্রথম আলো এই ধরনের কাজগুলো করে আর কি, আমরা সেটাকে বলি। তো এখানে যাই হোক ওই একই কথা আসছে, আদিল হোসেন যিনি ঘোড়াচালক ছিলেন আর কি স্থানীয়, উনি বীরত্বপূর্ণ যে কাজটা করেছেন এই আর কি। তো আমরাও তার জন্য গভীর সমবেদনা প্রকাশ করি এবং তার পরিবারের প্রতিও আমরা গভীর সমবেদনা প্রকাশ করি। আল্লাহ তাআলা তাদেরকে এই ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। এবং হচ্ছে আমাদের যে ভাই শহীদ হলেন আদিল শাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। তো এটাই আমরা আশা করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। তো আমরা অনেক দূরই প্রায় চলে এসেছি, আমরা হয়তো আর 15-20 মিনিটের মধ্যে আশা করি আমাদের অনুষ্ঠানটা শেষ করে ফেলতে পারবো, আজকের লাইভটা শেষ করে ফেলতে পারবো। আপনারা যদি কেউ চান যুক্ত হতে পারেন। আচ্ছা, এরপরে আমরা আরো যদি দুই একটা আমরা যদি ইয়ে দেখি, আমরা আরো দুই একটা সংবাদ দেখি। এখানে এই যে 25 এপ্রিল 2025, এখানে কিন্তু আমরা আরেকটা সংবাদ দেখতে পাচ্ছি, এটাও হচ্ছে প্রথম আলোতে এসেছে। কাশ্মীরে নিরাপত্তা ব্যবস্থায় যথেষ্ট গাফলতি ছিল, মানল ভারত সরকার। তো এটা মানতেই হবে, এটা না মানার কোনো উপায় নেই, কোনো নো ওয়ে।
কারণ হচ্ছে ফুল কাশ্মীরে যেখানে পর্যটকরা যায়, আমরা বাংলাদেশেও দেখি, যে আপনি যদি রাঙামাটিতে যান তাহলে দেখতে পাবেন যে সেখানে প্রচুর আপনার হচ্ছে আমাদের যে আর্মি বা সেনাবাহিনী তাদের টহল থাকে, তারা হচ্ছে ওখানে কিন্তু তারা হচ্ছে ওখানে এইভাবে হচ্ছে আপনার হচ্ছে নিরাপত্তা প্রদান করে থাকে, ঠিক আছে। তো আপনার এই কাশ্মীরের যে পেহেলগাঁও যে জায়গাটাতে এই ঘটনাটা ঘটলো, ওখানে 20-25 মিনিট যাবত তারা জিজ্ঞাসাবাদ করতেছে আস্তে ধীরে, হ্যাঁ, তাদের নাকি প্যান্ট খুলে চেক করতেছে, এত সময় নিয়ে তারা এত ধীরে সুস্থে ইয়ে করতেছে, অথচ ওই জায়গাটাতে আবার গুলিও করতেছে। কিন্তু এমন না যে চাকু দিয়ে। আপনি একটা জিনিস চিন্তা করেন, এখানে অনেকগুলো প্রশ্ন আছে, খুবই অনেকগুলো প্রশ্ন আছে। যেমন হচ্ছে আপনি একটা জিনিস বোঝেন, ওখানে কিন্তু আপনার দূর থেকে গুলি করেছে ব্যাপারটা এরকম না, কাছে যেয়ে গুলি করতেছে। তো গুলি করলে শব্দ হবে ডেফিনেটলি। তাইলে একজন সন্ত্রাসী কেন গুলি করতে চাবে? সে হচ্ছে চাকু দিয়ে হচ্ছে তাদেরকে হচ্ছে হত্যা করবে, এটা তো সবচেয়ে তার জন্য সেফ, রাইট? কারণ কোনো শব্দ হবে না, কিছু হবে না, তার ধরা পড়ার কোনো ভয় নাই। তো এইটাই তো হবে। তো বাকিদেরকে হচ্ছে বন্দুক দিয়ে ইয়ে করে রাখবে, জিম্মি করে রাখবে, এবং এক এক করে হচ্ছে নিয়ে যাবে, বা তাদেরকে হচ্ছে চাকু দিয়ে বা কুপিয়ে বা এই ধরনের হচ্ছে জখম করবে। তো ঘটনা তো এরকম হওয়ার কথা। আচ্ছা, একটা গেল। 2 নম্বর হচ্ছে, তাদের যদি একটা সন্ত্রাস বা একটা ত্রাস সৃষ্টি করা যদি তাদের উদ্দেশ্য হয়, তো তাহলে তারা কেন নারী পুরুষ এরকম বাস বিচার এত কিছু তারা কেন করতে যাবে? তারা তো মানে চোখ বন্ধ করে একটা ম্যাসাকার করে তারা ওখান থেকে আউট হয়ে যাবে, ওখান থেকে সরে যাবে। তো তারা ওখানে সুন্দর রাস্তায় ধীরে করতেছে। তো এইগুলাতে অনেক প্রশ্ন আসে। এই প্রশ্নটা আমি জানি না কেউ করে নাই। কারণ হচ্ছে তারা কেন গুলি চালাবে? গুলি চালালে তো এটা শব্দ হবে, শব্দ হয়েছে। তো তারা এতগুলো মানুষকে গুলি 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 করে করে, আবার আপনি দেখবেন অনেককে হচ্ছে 3টা করে গুলি করছে, 2টা-3টা করে গুলি করছে। তো একটা গুলি করলে তো সে মারা যায়, সেখানে 2টা-3টা করে করতেছে, মানে তাদের কোনো প্রকার কোনো টেনশনই নাই। তাহলে ওই জায়গাটা কেমন একটা জায়গা, যেখানে কোনো প্রকার কোনো নিরাপত্তা নেই, এতক্ষণ ধরে তারা এই কাজগুলো করলো, এবং সেই জঙ্গিদেরও কোনো টেনশন নাই। এরপর একজনও ধরা পড়লো না, কেন ধরা পড়লো না? তো এইগুলা সিমটম থেকে এটাই প্রমাণিত হয়, এটাই বোঝা যায় যে বর্তমান যে বিজেপি গভর্নমেন্ট, তাদের সাথে এদের একটা কোনো না কোনো একটা লিয়াজও আছে। যেন কিছুটা এটা একটা মানে অবস্থা এরকম একটা, যে এটা হয়তো বা একটা নাটক, তারা হচ্ছে যৌথ প্রযোজনা করতেছে, যে ভাই তোমরা আসো, আইসে এরকম একটা ধরনের একটা সিনারিও একটা ঘটাই যাও, ঠিক আছে, আমরা হচ্ছে তাহলে এটারে পোস্টারিং করে আমরা এটারে মিডিয়াতে ফলো করে প্রচার করতে পারবো, এবং এইটা দিয়ে আমাদের একটা ভোট ব্যাংক তৈরি হবে, আরো কিছু হিন্দুত্ববাদী তৈরি হবে, যারা বলবে যে হ্যাঁ মুসলমান মানে খুব খারাপ, তাদেরকে যেভাবেই হোক ভারত থেকে সরাইতে হবে, ওয়াকফ বিল পাস করছো, এটা আরো ঠিক আছে, এইভাবে তাদের মসজিদ মন্দির সব, তাদের মসজিদ মাদ্রাসা সব ভেঙে ফেলতে হবে, ভেঙে ফেলে তাদেরকে যেভাবেই হোক বা মানে ভারত থেকে তাড়াইতে হবে বা সরাইতে হবে। তা আমার তো ওইটাই মনে হয় যে মুসলিম, ভারতীয় মুসলিম নিধনের যে একটা নীল নকশা, আমার তো মনে হচ্ছে সেরকমই একটা নীল নকশারই একটা অংশ হচ্ছে এই কাশ্মীরের যে এই হামলাটা। তো এইটা ভারতের কেন্দ্রীয় সরকার হচ্ছে তারা স্বীকার করে নিয়েছে, এবং এই যে গতকাল বৃহস্পতিবার ঢাকা সর্বদলীয় বৈঠকে এই স্বীকারোক্তির পাশাপাশি সরকারের পক্ষে বিভিন্ন দলের নেতাদের বলা হয় এমন গাফলতি ভবিষ্যতে যাতে না হয় সেজন্য সতর্ক থাকা হবে। তো যাই হোক, তারা এটা স্বীকার করেছে। ওই বৈঠকে সরকারের পক্ষ থেকে একথাও বলা হয়, এই হামলার মদতদাতা পাকিস্তানকে কড়া জবাব দেওয়া হবে। আচ্ছা, ভালো কথা। গত বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকা হলেও বৈঠকের চরিত্র নিয়ে বিরোধী নেতাদের নানা রকম প্রশ্নের মুখোমুখি সরকারকে হতে হয়। স্বাভাবিক হতেই হবে, কারণ হচ্ছে এখানে তো সবাই ছিল না। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপস্থিতি নিয়ে প্রস্তুত ছিলেন। দেখেন, নরেন্দ্র মোদী সে নিজেই নাই, অন্য বিরোধী নেতারাও তাকে সমর্থন করেন। এই সংকটকালে প্রধানমন্ত্রী কেন বিহারের জনসভা বাতিল করলেন না? তো আমাদের হচ্ছে নরেন্দ্র মোদী, উনি যে ওই সেই জনসভা কিন্তু করেই যাচ্ছেন, এই হচ্ছে অবস্থা। এই বিষয়ে অনেকেই বিস্ময় প্রকাশ করেন। নামে সর্বদলীয় বৈঠক হলেও জম্মু কাশ্মীরের শাসক দল, যেটা শাসক দল যে ন্যাশনাল কনফারেন্স, এই শাসক দল, তারপর বিরোধী দল পিডিপি, বাম দল আরএসপি, ঠিক আছে, সিপিআইএমএল এর মতো দলকে কেন ডাকা হলো না তা জানতে চাওয়া হয়। স্বাভাবিক, এটা তো হবেই। কারণ আপনি নাম দিলেন সর্বদলীয় বৈঠক, অথচ জম্মু কাশ্মীরের যে শাসক দল বিরোধী দল তাদেরকে আপনি ডাকলেন না। তাহলে এটা কি ধরনের ইয়ে হলো? বিরোধীরা এমন কথাও বলেন, এটা আদৌ সর্বদলীয় বৈঠক নয়, এটা বড়জোর সংসদীয় দলের বৈঠক বলা যেতে পারে। তৃণমূল কংগ্রেসের হয়ে বৈঠকে যোগ দেওয়া সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দেন, সব দলের নেতাদের নিয়ে প্রধানমন্ত্রীর উচিত প্রকৃত অর্থে সর্বদলীয় বৈঠক ডাকা। এই সংকটকালে
এই সংকটকালে সব দল সরকারের পাশে থাকার কথা বললেও বৈঠকে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা ও গাফলতির বিষয়টি বড় হয়ে উঠে আছে। ঠিক আছে, তো এগুলো নিয়ে তারা করছে এবং হচ্ছে তারা কেন রাখা হয়নি এগুলো নিয়ে তারা কথাবার্তা বলছে। ওকে, ফাইন। আচ্ছা, এরপরে আমরা যদি আরো কিছু নিউজ দেখি, আমরা খুবই একদম মানে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের এই লাইভের, আমরা হয়তো শেষ করে দেবো আর কি। আমরা যেটা আশঙ্কা করতেছিলাম সেই ঘটনাটাই ঘটতে যাচ্ছে। দেখেন, যে কারণে যে আশঙ্কাটা আমরা করতেছিলাম যে আসলে এইটা হচ্ছে নির্বিচারে একটা মুসলিম নিধনের একটা নীল নকশা, সেইটারই কি একটা অংশ কিনা এই কাশ্মীর হামলা, এবং সেটা কিন্তু আমরা অলরেডি শুরু হয়ে গেছে বলতে পারি। আমরা দেখতে পাচ্ছি কাশ্মীরে ঘরে ঢুকে তল্লাশি, হত্যা, নির্যাতনের অভিযোগ, এবং এই ঘটনা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং কাশ্মীরে কিন্তু অবস্থা অত্যন্ত খারাপ, যেটা আমরা খবর পাচ্ছি, এবং নির্বিচারে হত্যা করা হচ্ছে, কোনো বিচার ছাড়াই, কোনো রকম বিচার নেই, কোনো রকম কিছু নেই, তাদের নির্বিচারে হত্যা করা শুরু হয়ে গেছে। তো আমরা যদি খবরটা একটু পড়ি, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া তথাকথিত জঙ্গি দমনের নামে কেন্দ্রশাসিত মুসলিম অধ্যুষিত অঞ্চলটির বিভিন্ন এলাকায় ব্যাপক তল্লাশি ও চিরুনি অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনীর নেতৃত্বাধীন নিরাপত্তা বাহিনী। অর্থাৎ তারা কিন্তু কয়েকদিন আগে বলে এসেছে যে মানে কাশ্মীর খুব একবারে নিরাপদ একটা জায়গা, কোনো রকম কোনো সমস্যা নাই। এখন তাদের অবস্থা দেখে মনে হচ্ছে কাশ্মীর টোটালটাই জঙ্গিতে ভর্তি। তারা মানে ওখানে ঢুকতেও ভয় পাচ্ছে, তারা খালি গোলাগুলি করতেছে, মানে পুরা কাশ্মীরটাই মনে হচ্ছে যে এরকম যে ওখানে হচ্ছে একেবারে জঙ্গি আর জঙ্গি, জঙ্গি আর জঙ্গি, তাদের মানে ভাব দেখলে এরকম মনে হচ্ছে। অথচ তারা তো এর আগে বলে এসেছে যে কাশ্মীরের অবস্থা খুব ভালো। তাই এরকম হঠাৎ করে এরকম অবস্থা হয়েছে কেন? আসলে এরকম অবস্থা হয় না, তারা নির্বিচারে আসলে দমন পীড়ন যেটা সেটার অভিযোগ পাওয়া গেছে এবং আসলে এই ঘটনাগুলো ঘটতেছে। এবং আমি আই ডাউট ওই যে একটু আগে যেটা দেখলাম যে সর্বদলীয় যে বৈঠক, সেই বৈঠকে বিরোধী দল, সরকারি দল, তারপর হচ্ছে যারা নেতৃস্থানীয় বা যারা হচ্ছে ক্ষমতায় আছে তারা কিন্তু যোগ দেয়নি, হয়তো এগুলোর কারণ হতে পারে আর কি। এই যে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার সকাল থেকে কাশ্মীরে ভারতীয় বাহিনীর তল্লাশি অভিযান শুরু হয়, যা এখনো বিভিন্ন এলাকায় অব্যাহত রয়েছে। নিরাপত্তা তল্লাশির নামে অঞ্চলটির বেসামরিক নাগরিকদের ঘরে ঢুকে পড়ার খবর শোনা গেছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তাদেরকে নির্বিচারে আসলে করা হচ্ছে, এবং এই যে অনেকগুলো হচ্ছে জায়গায় হচ্ছে আগুন টাগুন দিয়ে জ্বালায় দেওয়া হয়েছে, আল্লাহ জানে, মানে সন্দেহ করে অনেক মানুষকে মেরে ফেলা হচ্ছে, আল্লাহ মাফ করেন। তো এটা এক কথায় হচ্ছে একটা ওই যে মুসলিম নিধন আমি যেটা বলতেছিলাম সেইটার একটা আমরা যদি আরেকটা নিউজ একটু দেখি, আপনাদেরকে আরেকটা নিউজ দেখাই। এই যে কাশ্মীরে বাড়ি বাড়ি তল্লাশি, নির্বিচারে হত্যা, এটা হচ্ছে ঢাকা মেইল, এই পত্রিকাটাতেও এসেছে। এখানেও ওই একই ধরনের কথাবার্তা বলা হয়েছে যে কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ হামলায় 26 জন নিরীহ মানুষ নিহত হয়। এরপর থেকে ভারতীয় সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী জঙ্গি দমনের নামে একের পর এক মুসলিম অধ্যুষিত এলাকায় তল্লাশি ও অভিযান শুরু করে, যা এখনো বিভিন্ন এলাকায় অব্যাহত রয়েছে। এই হচ্ছে অবস্থা। তো এটা আমরা দেখতেছি। তো মোটামুটি আমরা যে আমাদের সাথে একজনকে একটু স্টেজে নিয়ে নেই, মোহাম্মদ তাহমিদুল ইসলাম। জি, মোহাম্মদ তাহমিদুল ইসলাম, আপনাকে কানেক্ট করা হয়েছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কথা শোনা যায় মনে হয়, তাই না? জি, আপনি যদি কোনো মতামত বা মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে। আসলে দেখেন, জি, কথা শোনা যাচ্ছে আপনার। জি, আসলে দেখেন, কাশ্মীর এমন একটা জায়গা যেখানে পদ্ম ফুল ফোটাটা খুবই মুশকিল। গত বিধানসভা নির্বাচনে বিজেপি কিন্তু চরম হার হেরেছে, হয়তো লক্ষ্য করেছেন। সামান্য কিছু আসন হয়তো এই বিজেপির ঝুলিতে এসেছে। তো সেখান থেকে বিজেপির আলাদাভাবে নজর কিন্তু এই কাশ্মীরের দিকে।
এই বিজেপির দৃষ্টি থেকে। আর যদি ভারতের দৃষ্টি থেকে দেখা যায় তো ওই ওই যে ওই কাশ্মীর এমন একটা পয়েন্ট, ভারতের এমন একটা পয়েন্ট, ভারত পাকিস্তানের সাথে কাশ্মীরের কিন্তু একদম মানে মূল পয়েন্টেই কিন্তু আছে। যে পয়েন্টটা বোঝাতে চাচ্ছি ওই ওই সংঘাতপূর্ণ একটি অঞ্চল। এখন এই কাশ্মীরে তো বিদ্রোহীটা তো অনেক বেশি হয়ে গেছে। কাশ্মীরে বিদ্রোহী বলতে আমি বোঝাচ্ছি ওই ভারত বিরোধী, কারণ কাশ্মীরে ভারত নানাভাবে অধীনতা হরণ করেছে। কাশ্মীরের স্বাধীনতাকে ভারত নানাভাবে হরণ করেছে। তো এই হরণ করার কারণে কাশ্মীরের সাধারণ জনগণ, যেমন আপনারা হয়তো জানেন, কাশ্মীরের থেকে বিশেষ একটা সংবিধানের ধারা বাতিল করা হয়েছিল। তো এসব দিক থেকে কাশ্মীরের জনগণ ভারতের উপর মোটামুটি এক ধরনের ক্ষিপ্ত হয়ে আছে। তো ক্ষিপ্ত হওয়ার কারণে ভারত কিন্তু কাশ্মীরের যাই হোক সাধারণ মানুষের মন কিন্তু জোগাতে পারছে না। এমনকি ভারত কাশ্মীরের সাধারণ মানুষের মন মানে ইচ্ছার বিরুদ্ধে চলে গেছে। তো ইচ্ছার বিরুদ্ধে চলে যাওয়া মানেই ভারতের হাত থেকে কাশ্মীরটা চলে যাওয়া। মানে সাধারণভাবে জনগণের মনে তো নাই, ভারতের নাম তো বোঝা যাইতেছে যে আর ভারত বুঝতেছে যে এখানে আর কাজ হবে না। তো সেই সূত্রে ভারত চাচ্ছে যে বিশেষভাবে কাশ্মীরকে নিয়ন্ত্রণ করার জন্য, যেহেতু নির্বাচনে হার, তারপরে আরো অন্যান্য বিভিন্ন দিক আছে। যেমন এই কিছুক্ষণ আগে বললাম এই ইয়াতে ওই 370 নম্বর ধারা নাকি যেন, ভাই আপনার মনে আছে কি না আছে? হ্যাঁ 370 ধারা। হ্যালো, যাই হোক 370 ধারা, হ্যাঁ ঠিক আছে, যাই হোক হ্যাঁ ওই 370 নম্বর ধারাটা কিন্তু বিশেষভাবে কাশ্মীরিদের নেওয়া হয়েছে। তো ভারত চাইতেছে কাশ্মীরকে তাদের ইচ্ছা মতে বিশেষভাবে নিয়ন্ত্রণ করার জন্য। তো এই মূলত এই কাশ্মীরকে বিশেষভাবে নিয়ন্ত্রণ করার জন্য এই ভারত এই কাশ্মীরকে কাশ্মীরের উপর ইচ্ছাকৃতভাবে এই নকশাটি সাজিয়েছে ওই জঙ্গি হামলা নামে, যেটা আমরা বর্তমান প্রতিদিন সেদিন লক্ষ্য করলাম ওই পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা। আচ্ছা, তো যেহেতু আমি ফোনে থেকে যুক্ত হয়ে আছি, তো আমি ইচ্ছা করলেও ওই আপনাকে ছবি দেখাতে পারছি না, একটা ছবি দেখাতে চাই। তো ভারত মানে কিরকম ভাবে খেলাটা সাজিয়েছে, ভারত কিরকম ভাবে তাদের ইচ্ছা মতো খেলাটাকে চালিয়েছে। আর আপনি কি একটা খবর জানেন, এই আসামের একজন বিধায়ক নাম আমিনুল ইসলাম এমএলএ, সম্ভবত মানকাচর বিধানসভা সমষ্টির এমএলএ, মানকাচর নাকি ভালো করে খেয়াল নাই। তো সে বলেছে যে এই কাশ্মীরে এই হামলার পিছনে বিজেপির হাত আছে। তো গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এআইইউডিএফ তথা অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের একজন জ্যেষ্ঠ নেতা মুফতি আমিনুল ইসলাম। তো তাকে গ্রেপ্তার করেছে। তো তাকে একদম সরাসরি গ্রেপ্তার করা হবে সেই বিজেপির বিরুদ্ধে হাত আঙ্গুল তোলার কারণে। আপনাকে আমি দেখাতে পারছি না, কারণ এই দেওয়ার তো অপশন পাচ্ছি না আমি। তো দেখেন, বিজেপির বিরুদ্ধে মানে কথা বলার কারণে সাথে সাথে কিন্তু সে কিন্তু গ্রেপ্তার হয়ে গেল। আচ্ছা বলুন। তো সেই দিক থেকে দেখা যায় যে কোনো না কোনো ভাবে বিজেপির এদিক না ওদিক হাত আছেই। এমনকি এই এর মধ্যে এই যে কাশ্মীরে অত্যন্ত কঠিন নিরাপত্তা থাকে, ভারতীয় বাহিনীর মধ্যে অত্যন্ত কড়া নিরাপত্তা থাকে, বিশেষ করে এই কাশ্মীর, তারপর এই বিভিন্ন কিছু অঞ্চল যেমন কাশ্মীর, আবার এই যে এই দিক এই 7 সিস্টারের যে একটা অঞ্চলে ভারতের কড়া নজরদারি থাকে। তার মধ্যে আসলে সাধারণভাবে কোনো জঙ্গি হামলা চালানো বা মানে জঙ্গিদের এরকম এসে মানে তারা যে জঙ্গি বলে সশস্ত্র বাহিনীদের, তো তাদের এরকম ভাবে এসে আসলে মানে হামলা চালিয়েছে, আসলে এটা কিন্তু বিশ্বাস করার যোগ্য না। যেমন কি তারা বলছে যে ওই সশস্ত্র বাহিনীরা তাদের ওই যাদের মেরেছে তাদের ওই নাম জিজ্ঞেস করছে, তারপরে ওই তাদের এমন কথা বলছে যে ওই কাশ্মীরের পর্যটকদের তাদের প্যান খুলে চেক করতে বলতে বলতে মানে কথার মোড়টাই অন্যদিকে ঘুরে ফেলছে। আসলে দেখেন, এই যা বলতে চাইতেছি এটাই হলো মূলত এই যে আমি এই যে এটাই বলতেছি, বিধায়ক গ্রেপ্তার মাওলানা মুফতি আমিনুল ইসলাম। হ্যাঁ, আপনি যেটা বলতেছিলেন
আচ্ছা, আমি আমার অডিয়েন্সের জন্য নিউজটা একটু পড়ে শোনাই। যে কাশ্মীরের হামলাকে মোদী ষড়যন্ত্র বলা হচ্ছে, বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে। তো এটা হচ্ছে, আমরা একটু পড়ি যে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার নেপথ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন আসাম রাজ্যের এক বিধায়ক আমিনুল ইসলাম। আচ্ছা, এই মন্তব্যের জেরে তাকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। তো আসলে ষড়যন্ত্র রয়েছে, এটা তো আমরা খুব মানে সাদামাটা ভাবেই বুঝতে পারলাম আর কি, এবং পুরো অনুষ্ঠানটাতে আমরা দেখেছি। এবং আমরা যে প্রথম দিকে দেখালাম 2022 সালেও কিন্তু এরকম একটা একজন ধরা পড়েছিলেন, যিনি হচ্ছে বিজেপির আইটি সেলের প্রধান ছিলেন, ঠিক আছে, একজন জঙ্গি। পরবর্তী তাকে গ্রামবাসী ধরে আর কি। তো এটা তো খুব স্বাভাবিক। এবং আমরা এই হামলার যে নেচার, যে অবস্থা যেটা দেখলাম আর কি, তারা 20-25 মিনিট যাবৎ গুলি করতেছে, শব্দ হচ্ছে, তাদের কোনো টেনশন নাই। তারা তো যদি ধরা পড়ার ভয় থাকতো তারা গুলি করতো না, তারা হয়তো ছুরিকাঘাতে তাদেরকে মেরে ফেলতো, রাইট? তো তারা নিশ্চিন্তে গুলি করতেছে, শব্দ হচ্ছে, কাউকে 2-3টা করে গুলি করেছে। তারপরে হচ্ছে প্যান্ট খুলে নাকি চেক করতেছে, আবার বলতেছে তুমি কলেমা পড়ো। মানে তাদের হাতে অফুরন্ত সময়, তুমি কলেমা পড়ো, কলেমাটা শুনি, তারপরে হচ্ছে তারা শিওর হচ্ছে। মানে কি, মানে মনে হয় যে তারা এখানে আসছে একটা, মানে তাদেরকে বলা হয়েছে কোন টেনশন নাই, তোমরা এখানে মোটামুটি ঘন্টাখানেক সময় পাবা, কোনো অসুবিধা নেই, ঘন্টাখানেক কেউ আসবে না। এরকম মনে হয় তাদেরকে একটা নিরাপত্তা বা একটা নিশ্চয়তা তাদেরকে দেওয়া হয়েছে, এবং তারা নিশ্চিন্তে এরকম একটা হত্যাযজ্ঞ তারা চালিয়ে গেছে। তাদের অবস্থা দেখলে কিন্তু এরকমই মনে হয়। তো ওই জায়গায় তো, যেখানে ফরেন আপনার হচ্ছে ট্রাভেলার যারা, পর্যটক যারা থাকে, সেখানে তো সেখানকার নিরাপত্তা ব্যবস্থা তো এরকম হওয়ার কথা না, এটা স্বাভাবিক। এবং আমরা আরেকটা নিউজ দেখিয়েছি, সরকারও কিন্তু স্বীকার করেছে যে আসলে ওখানে নিরাপত্তা ব্যবস্থা কম ছিল। জি বলেন। এই আমিনুল ইসলাম বিধায়ক, মুফতি আমিনুল ইসলামকে আপনি কি এর আগে তাকে কি চেনেন, মানে একজন বিধায়ক হিসেবে? না, ওইভাবে আমি কি আগে মানে এর আগে কি জেনেছেন? না না না, আমি আমার খুব বেশি তার সাথে আমি এর আগে কখনো তাকে ফলো করি নাই। আসলে আমিনুল ইসলাম কিন্তু এই যে এই আমিনুল ইসলাম কিন্তু এই আসামের মিয়া মুসলমান যাদের বলা হয়, তাদের প্রতিনিয়ত আসামের মুখ্যমন্ত্রী ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মা কটাক্ষ করে, মানে তাদের কটাক্ষ করে কথা বলে। মিয়া যারা বাংলা ভাষাভাষী মুসলমান, তাদেরকে মিয়া মুসলমান বলে সাব্যস্ত করা হয়। তো তাদের মধ্যে মিয়া মুসলমানের শক্ত কণ্ঠস্বর ছিল এই মুফতি আমিনুল ইসলাম। তিনি ভারতের এই বিভিন্ন ধরনের এই মুসলিম বিরোধী আইন, যেমন ওয়াকাফ বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, এবং কি ওয়াকাফ মানে আসাম রাজ্যের মুসলমানদের সংগঠিত করার জন্য অনেক চেষ্টা করেছে। তো তাকে এই কারাগারে বরণ করানোর মাধ্যমে হয়তো বিজেপি সরকার এখানে আর একটা খেলা খেলতে পারে। হয়তো এই আসামের মুসলমানদের মধ্যে হয়তো এটা মানে আসামের মুসলমানদের সাথে সংযুক্ত করে দেবে, যেহেতু সে আমিনুল ইসলাম যেহেতু মিয়া মুসলমান, অতএব এখানে বিজেপি সরকার পুরো মিয়া মুসলমানকে এখানে টেনে নিয়ে আসবে আমার মনে হয়। এবং এর সাথে আমরা আরেকটা নিউজ একটু আমার অডিয়েন্সকে একটু দেখাতে চাই, সেটা হচ্ছে কাশ্মীরে 1,500 জনকে আটক করলো ভারতীয় পুলিশ। তো ওখানে কিন্তু মানে একবারে গণহারে আটক, এবং আমরা দেখেছি অনেক বাড়িঘরও পোড়ায় দেওয়া হয়েছে, এবং নির্বিচারে হত্যা হচ্ছে কাশ্মীরে। তো এইটা আমি যেটা আশঙ্কা করতেছিলাম, যে আমি আবারও বলতেছি যে কাশ্মীরে যে ভারতীয় মুসলিম নিধন, বা কাশ্মীর থেকে মুসলমানদেরকে নিধনের যে একটা নীল নকশা, সেই নীল নকশার একটা অংশ, এবং এই পরবর্তী আফটার এফেক্ট দেখলে কিন্তু আমরা এটাই বুঝতেছি আর কি, যে এই ঘটনা ঘটার পরে দেখেন এখন কাশ্মীরে কি শুরু হয়েছে। মানে কাশ্মীরের আমরা যে একটু আগে আদিল শাহ যাকে দেখলাম, যিনি হচ্ছে ওখানকার স্থানীয়, তিনিও কিন্তু বাধা দিচ্ছেন, এবং বাধা দিতে যে উনি হচ্ছে শহীদ হয়েছেন। তো স্থানীয় জনগণ তো এর সাথে কোনোভাবে কানেক্টেড না, কিন্তু এখন দেখেন স্থানীয় জনগণের উপরে কিভাবে একটা ধরপাকড় শুরু হয়েছে। এখানে যেটা লেগেছে, ভারত অধিকৃত জম্মু কাশ্মীরে পর্যটকদের ভয়াবহ সন্ত্রাসী হামলার তদন্তের অংশ হিসেবে 1,500 জনকে আটক করেছে ভারতীয় পুলিশ। এই 1,500 জনকে হচ্ছে আটক করা হয়েছে।
এই যে আমি একটু আগে যেটা বলতেছিলাম যে হামলাকারীরা প্রায় 20 মিনিট ধরে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে পর্যটকদের উপর গুলি চালায়। হামলায় জড়িত ছিল আচ্ছা কাশ্মীর রেজিস্ট্যান্স মনির ইসলাম ভাই, ফ্রন্টের সদস্য। এখন বলতেছে হচ্ছে হ্যালো কাশ্মীর রেজিস্ট্যান্সের সদস্য এটা বলতেছে। জি হ্যালো, জি জি একটু জি বলেন। একটু 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 দেখেন, ওই একজন যে তার স্বামীর কাছে বসে যে ওই কান্না করছিল একটা মেয়ে, ওইটা ওই ইমেজটা কি আপনার কাছে আছে? ওই পিকটা কি আপনার কাছে আছে? পাওয়া যাবে হয়তো। কিন্তু আমার মানে আচ্ছা আমার আমি তো আনার ফোন চেষ্টা থেকে, করতেছি, আপনি বলেন। আচ্ছা দেখেন আপনাকে মানে আচ্ছা আপনি ততক্ষণ বের করেন, আমি ততক্ষণের কথা মানে অন্য কথা বলি। এই দেখেন, এই হ্যাঁ আপনি কথা কাশ্মীর, বলেন, আমি জি জি জি, এই দেখেন কাশ্মীর, কাশ্মীর কিন্তু এই ধীরে 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 ভারতের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, মানে বাইরে চলে যাচ্ছিল, কারণ কিছুদিন পর পরে এই কাশ্মীরে ভারতের এই বিএসএফ এর উপর হামলা চলছিল। বিএসএফ এর উপর কাশ্মীর এই বিএসএফ কে গুলি করে হত্যা সহ বিভিন্ন ধরনের হত্যা লিপ্ত আছিল। তো এটাকে দেখেন, এই ভারত তাদের কোনো হদিশ পাচ্ছিল না, বা তাদের কোনো যোগ্য জবাব দিতে পারছিল না। যে কোনো সময় কিছুদিন পর পরে খবরে মানে খবর গণমাধ্যমে ভেসে বেড়েছে যে কাশ্মীরে ভারতের এতজন নিহত, এতজন বিএসএফ জওয়ান নিহত, এতজন বিএসএফ জওয়ান নিহত। আমার কাছে সব আছে, কিন্তু এই ফোনের কারণে আমি দিতে পারতেছি না। আবার বললাম যে এই ফোন থেকে যেহেতু আমি যুক্ত করছি, ইমেজ দেওয়া যায় না। হ্যাঁ, তো আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা আপনি বলেন। তো দেখেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত সরকার দেখলো যে নিয়মিতভাবে বিএসএফ এর জামানদের পরাজয়টা এই যে ভারতের বিএসএফ এর জামানরা নিয়মিতভাবে ওই কাশ্মীরের সশস্ত্র বাহিনীর হাতে মার খেতেছে। তো ভারত সরকার নিশ্চয় এটা স্বাভাবিকভাবে এই চিন্তায় বিষণ্ণ হয়ে পড়বে। এর মাধ্যমে অনেক কিছু প্রকাশিত হয় যে বিএসএফ এর ব্যর্থতা। তার মানে বোঝা যাচ্ছে যে আসলে কাশ্মীর ভারতের ওই রকম আক্ষরিক অর্থে নিয়ন্ত্রণ আছে, কিন্তু প্রাকৃতিক অর্থে কাশ্মীরের উপর ভারতের তেমন নিয়ন্ত্রণ নাই। তেমন নিয়ন্ত্রণ না থাকার কারণে ওই দেখুন ওই নির্বাচনেও কিন্তু ওই বিজেপি হেরেছে। বিজেপি আসলে, আমি এখানে কেন বলছি, মুসলমান বেশি হওয়ার কারণে না। বিজেপি ওই শুভেন্দু অধিকারী আগে একটা কথা বলছে যে যেখানে ব্যালটে ভোট হয় ওখানে বিজেপি হারে, আর যেখানে ইভিএম এ ভোট হয় সেখানে বিজেপি হারে। তো সে তো ওই সূত্রপাত ধরে দেখেন এই যে এই বিজেপি খুব কাশ্মীরে কিন্তু ইভিএম এ ভোট হয়েছে, তো বিজেপি কিন্তু তার অবস্থান থেকে খুব একটা সুবিধা করতে পারে নাই। তো সেই দিক থেকে আর এই কাশ্মীরে হামলার দিক থেকে এই বিএসএফ এর জওয়ানদের নিয়মিত মৃত্যুর দিক থেকে যদি ধরা যায়, তো এক ধরনের ওয়াকেজ হয়ে আছে বিজেপি সরকারের হাত থেকে কাশ্মীর। তো ওয়াকেজকে সকেজ করার জন্য এই দেখেন বিজেপি ভারত সরকার যে খেলাটা সাজালো, তো এই খেলাটা সাজানোর কারণে কি যে মোটামুটি একরকম ওই আগের ব্যর্থতা গুলা নিয়ে আর তেমন আলোচনা চলবে না। আগের ব্যর্থতা নিয়ে ওরকম কথা চলবো না, আগের ব্যর্থতা নিয়ে ওরকম আলোচনা চলবো না। আর দ্বিতীয় নম্বর কথা যে ওই এই হামলার কারণে মানে বিজেপি সরকার যে হামলা ঘটাইছে, এই যে ডানের ছবিটা আমার কাছে, আপনাকে একটা কাজ আপনাকে আমি মেসেঞ্জারে ছবি দিয়ে আপনি কি দেখাতে পারবেন? হ্যাঁ আপনি সহজে একটা কাজ করতে পারেন, আপনি হচ্ছে কমেন্ট করতে পারেন এই লাইভের ইয়েতে, কমেন্টে ছবি পোস্ট করেন। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? আমি যে পেজ থেকে লাইভ করতেছি এখানে কমেন্টে তো ছবি দেওয়া যায় আর কি, ছবি দিয়ে পোস্ট করেন, আমি সহজে দেখাতে পারবো। এই প্রাইভেট চ্যাটে তো মনে হয় কমেন্টে প্রাইভেট চ্যাট না দেখেন। আচ্ছা হ্যাঁ প্রাইভেট চ্যাটও দিতে পারেন, সমস্যা নাই। এখানে দেওয়া যায় না। আমি না প্রাইভেট চ্যাটে মনে হয় হচ্ছে আমি আপনাকে
দেখেন আমি আপনাকে আপনার মেসেঞ্জারে দিই। আপনার কি এটা ইমেজ আকারে আছে? আচ্ছা হ্যাঁ দেন। আপনি এমনি বলেন না আপনার ছবিতে কি আছে, এই ছবিটাই নাকি না আরো কিছু আছে? এটার ক্লিয়ার ইমেজ লাগলে আমি ক্লিয়ার ইমেজে নিতে পারি, অসুবিধা নাই, অনেক জায়গাতেই ক্লিয়ার ইমেজ আছে। আচ্ছা উনি বের হয়ে গেছেন, আচ্ছা উনি আবার যুক্ত হয়েছেন। দেখেন আমি আপনাকে ওই পিকটা মেসেঞ্জারে দিচ্ছি, কোনোভাবে দেখেন এটা আপনি একটু শুরু করেন। ও আচ্ছা, এটা তো অন্য একটা মানে ছবি আর কি, তারা হয়তো এটা কার ছবি দিয়েছেন আপনি? দাঁড়ান আমি একটু দেখে নিয়ে আসি। ও আচ্ছা, এটা বুঝতে পারছি, এটা হচ্ছে অনেকটা ক্লিয়ার ইমেজ আর কি। আচ্ছা ওকে, ওকে হ্যাঁ আপনি কথা কন্টিনিউ করেন, আমি এটা নিয়ে আসতেছি। দেখেন এই যে ছবিটা আপনি যে পিকটা আপনি নিয়ে আসতে চাচ্ছেন ওটা বহুল ভাবে ভারতীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়ছে, যে ওই ভারতীয় সরি ওই কাশ্মীরি সশস্ত্র বাহিনীর দ্বারা কর্তৃক ওই যে হত্যাকাণ্ডটি পরিচালিত হয়েছে এই দেশের সংগঠন। এই যে যাচ্ছে তাই না? এই যে দেখেন খুব সুন্দরভাবে দেখা যাইতেছে। দেখেন ওই নিশ্চয় এই সশস্ত্র বাহিনীরা যে গুলি করে সাধারণত তাদের হাতে নিশ্চয় ওই 2-4 টাকা দামের খেলনারা শুনতে থাকে না, তাদের হাতে থাকে বিভিন্ন উচ্চমানের রাইফেল। এখন দেখেন আমরা যদি পুরা বডিটাকে 3 ভাগ করি, মাথার অংশ দেখেন পুরা বডিটাকে যদি 3 ভাগ করা যায়, মাথার অংশ বুকের মানে মাথার পরের থেকে মাথা পেট পর্যন্ত অংশ এবং পায়ের অংশ আর হাত। এখন দেখেন এই হাত এবং পায়ে যদি গুলি লাগে তাহলে কিন্তু সে কিন্তু মারা যাবে না। হাত এবং পায়ে যদি গুলি লাগে, মাথা এবং এই 2 নম্বর অংশ যে আমি বললাম পুরো মাথা থেকে মানে পুরো বুকের অংশ যদি গুলি লাগে তাহলে কিন্তু সম্ভাবনা আছে। এখন দেখেন হাত পায়ে যদি গুলি লাগতো তাহলে কিন্তু সে কিন্তু এভাবে পড়ে থাকতো না। আর 2 নম্বর কথা, যদি গুলি লাগতো তাহলে রক্তক্ষরণ হতো, তাই হতো না। আর দেখেন এখন আমরা একদম মাথার থেকে দেখি, মাথা মানুষের একটা স্পর্শকাতর জায়গা যেখানে ওই গুলি লাগলে তার উপরের টিকিট। তো এখানে কিন্তু মাথার কাছে দেখাই বোঝা যাচ্ছে যে তার মাথার কাছে কোনো রক্ত নাই, নাকি কোনো রক্ত নাই। আপনি যেটা বলতে চাইছিলেন মানে এই পুরো ছবিতে আসলে রক্ত দেখা যাচ্ছে না, টোটাল ছবিতেই কোনো রক্ত নাই। না রক্ত কি এমনকি ওই গুলি লাগার কোনো চিহ্নই পাওয়া যাচ্ছে না। তার ওয়াইফ যদি তাকে ধরতেন ওই জায়গায় বা হাত দিতেন সেক্ষেত্রে তার হাতেও
রক্ত আসতে পারতো, তার হাতেও রক্ত নেই। ঠিক আছে, এটা কথা ঠিক আছে। তো দেখেন আবার যদি পিঠের ওই দিক থেকে যদি গুলি লাগে, তাহলে দেখেন ওই সাধারণত সশস্ত্র বাহিনীরা যেসব গুলি ব্যবহার করে, সব গুলি যদি পিঠে যদি লাগে, পেট কিন্তু ভেদ করে বুক দিয়ে বের হয়ে যাবে। তো কিন্তু সেখানেও কিন্তু গুলির কোনো চিহ্ন নাই, আছে নাকি? না ভেদ করে সেটা তো বের বললাম, হ্যাঁ, এখানে টোটালি দেখা যাচ্ছে না আসলে। তারা যে সব ছবি প্রচার করতেছে, সুতরাং এই মানে এই ছবিটা ফেক, এই ছবি সহ বেশিরভাগ ছবি ফেক। তারা মানে ফেক ফেক তথ্যের উপর ভিত্তি করে তারা তাদের এই পোশাকটা সাজিয়েছে। দেখছেন তো, বোঝা যাইতেছে যে অন্তত এটা এটা কি মনে হয় আপনি আর আগেও দেখছেন ওই ভারতীয় মিডিয়া গুলো যে প্রচার করছে, হুম হুম। আগে দেখেন নাই? না দেখেছি আমি, ঠিক আছে। আপনি যেটা বলছেন এই ছবির ব্যাপারে প্রশ্ন আছে, এটাও ঠিক আছে। যাই হোক, আমি একটু আগে যে খবরটা মনে হয় স্ক্রিনে নিয়ে এসেছিলাম, ওটা আরেকবার নিয়ে আসি। যে ওনার স্ত্রীও হচ্ছে, আমি পড়ি আর কি, একটু আগে যে খবরটা নিয়ে আসছিলাম আর কি, যে নৌ অফিসার স্বামীর কফিনে স্যালুট দিয়ে যা বললেন স্ত্রী। তো ওনার হচ্ছে হাজবেন্ড হচ্ছে নৌ অফিসার ছিলেন আর কি। যে মঙ্গলবার থেকে পহেলগামের হচ্ছে বৈশরণে স্বামী ওনার স্বামীর নাম আর কি বিনয় নরওয়ালের মৃতদেহের পাশে তার চুপচাপ বসে থাকার ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। আচ্ছা, ভালো কথা। তো এটাই আর কি। ওনাদের মনে হয় খুব মানে অল্প কয়েকদিনের বিয়ে হয়েছে, মোস্ট প্রবাবলি মানে খুবই অল্প সময়। ঠিক আছে ভাই, আমি একটু বিদায় নিই এখন। আচ্ছা ঠিক আছে, আপনার অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো ঠিক আছে, সুপ্রিয় দর্শক যারা দেখতেছিলেন আর কি, আমরাও অনুষ্ঠান এখানেই ক্লোজ করব আর কি। তো আজকের যে আলোচনার মূল বিষয় ছিল আর কি, যে কাশ্মীরে হামলা এটা কি আসলে ভারতীয় মুসলিম নিধনের কোনো একটা নীল নকশার একটা অংশ কিনা বা এটা শুরু কিনা, এটা হয়তো সামনে আমরা যত আরো আগাবো আমরা হয়তো আরো দেখতে পাবো আর কি, আরো বুঝতে পারবো যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি। তো অলরেডি আমরা যেটা দেখতেছি, মুসলিম নিধন কিছুটা বলতে গেলে শুরুই হয়ে গেছে আর কি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি কিছু মুসলিম নিধন তো শুরু হয়ে গেছে, 1500 জনের মতো গ্রেপ্তার করা হয়েছে। এরপরে হচ্ছে সেখানে নির্বিচারে সাধারণ যে নাগরিক তাদের বাসাতে ঢোকা হচ্ছে, অনেক বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, সেরকম নিউজ দেখতেছি। তারপরে ওয়াকফ বিল নিয়ে তো একটা সমস্যা আছেই, আরো বিভিন্ন সমস্যা সেগুলো তো আছেই। এবং আমরা আরো বিভিন্ন ভারতীয় তৃণমূলের যে নেতা তাদেরও বক্তব্য থেকে দেখালাম, তারাও বলতেছে একই কথা, যে মুসলমানরা জীবন দিচ্ছে, তারপরেও মুসলমানদের বিরুদ্ধে আসলে কুচা রটানো হচ্ছে, বিষ-বাষ্প ছড়ানো হচ্ছে। তো এই হচ্ছে বর্তমান ভারতের পরিস্থিতি। তো এই পরিস্থিতি যদি এভাবেই আগাতে থাকে, এই নীল নকশা যদি আসলেই এটা সত্যি হয়ে থাকে, সেক্ষেত্রে সামনে আসলেই একটা ভয়াবহ একটা অবস্থা আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো আমরা আশা করব তাদের শুভবুদ্ধির উদয় হবে, ক্ষমতার জন্য তারা এই হিন্দু মুসলিম যে একটা সম্প্রীতি বা একটা সৌহার্দ্যপূর্ণ একটা অবস্থান যেটা ছিল সেটাকে তারা নষ্ট করবেন না, এটা আমরা আশা করব। আল্লাহ তাআলা সহজ করেন আর কি, এবং ভারতের মুসলমান ভাইদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন, তাদেরকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেন। তো এই বলে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আলিফুন বা তাউন সা জিমুন হাউন খাউন দাল দালুন রা জাউন সিন শিনুন সাদুন দাদুন তা গাউন আইন গাইনুন ফা قاف كاف لام